হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের আরেকটি নতুন ব্রডকাস্ট সিরিজে। আজকের বিষয়টি বর্তমান সময়ের ভূরাজনৈতিক অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি কতটা উত্তপ্ত। তাহলে কি দক্ষিণ এশিয়ার মানচিত্র আবারও বদলে যেতে চলেছে? 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক একইভাবেই কি মহাবিপদের মুখে পড়তে চলেছে পাকিস্তান? ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের প্রায় 85% এলাকা নাকি স্বাধীনতাকামীদের হাতে চলে গেছে। এই চাঞ্চল্যকর খবর কতটা সত্য, আর এর পিছনে আসল খেলাটা কি? এসব নিয়ে আমাদের সাথে সুদূর ইউরোপ থেকে ভূ রাজনৈতিক বিশ্লেষক মানব বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন। দাদা, আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। বেলুচিস্তানের 85% এলাকা হাতছাড়ার দাবিটা নিয়ে জানতে চাইছি। মীর ইয়ার বেলুচ যে বিবৃতি দিয়েছেন তার বাস্তব চিত্রটা আসলে কি? এই দাবিটা কতটা সত্য দাদা? ধন্যবাদ আপনাকে। দেখুন, মীর ইয়ার বেলুচ যে দাবি করেছেন যে 85% এলাকা তাদের বেলুচ ডিফেন্স ফোর্সের হাতে চলে গেছে, এটা পাকিস্তান সামরিক প্রশাসনের জন্য একটা বিশাল বড় ধাক্কা। তবে ভূ রাজনীতির ভাষায় এদের মধ্যে কিছুটা মনস্তাত্ত্বিক যুদ্ধও আছে। পাকিস্তান আর্মি হয়তো কোয়েটা বা গদর পোর্টের মতো বড় শহরগুলো এখনো কন্ট্রোল করছে, কিন্তু বেলুচিস্তানের যে বিস্তীর্ণ পাহাড়ি গ্রামীণ এলাকা, এটা আক্ষরিক অর্থে এখন পাকিস্তান আর্মির হাতছাড়া। সেখানে এখন বেলুচ বিদ্রোহীরাই রাজত্ব চলছে, এটা বাস্তব সত্য। ধন্যবাদ দাদা। আপনি যে ম্যাপের কথা বলছেন সেটা আসলেই ভাবার মতন বিষয়, কিন্তু তারা এর সাথে দাবি করছে যে তাদের বাহিনীতে এখন সদস্য সংখ্যা 5 লাখের অধিক। সেক্ষেত্রে তারা আরও দাবি করেছে এই বছরের মধ্যেই 6 লাখ পাকিস্তানি সেনাকে তারা তাড়িয়ে দেবে। এটা কি আদৌ কি বাস্তবসম্মত? দেখুন, সংখ্যাটা হয়তো শুনে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এর পেছনে কারণটা আগে বুঝতে হবে। এত বছর ধরে বেলুচ বিদ্রোহীরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেরিলা যুদ্ধ করত, কিন্তু এখন তারা সবাই এক ছাতার নিচে চলে এসেছে। আর এই 5 লাখ মানুষের যে কথা বলা হচ্ছে, এরা সবাই যে বন্দুক হাতে লড়াই করছে, বিষয়টা কিন্তু এমন নয়। এদের মধ্যে একটা বিশাল অংশ হলো সাধারণ মানুষ। আপনি সাম্প্রতিক সময়ে ডাক্তার মেহরাং বেলুচের নাম শুনে থাকবেন হয়তো। তিনি লাখ লাখ সাধারণ বেলুচ নারী পুরুষকে নিয়ে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চ করেছিলেন, কিন্তু পাকিস্তান সরকার সেই শান্তিপূর্ণ আন্দোলনকে চরম অত্যাচার করে দমন করে দিয়েছিল। এর ফলে কি হয়েছে জানেন? ওই শান্তিপূর্ণ যুবকরা এখন রাগে ক্ষোভে সশস্ত্র গোষ্ঠী যেমন বিএলএ, বিএলএফ এইসবে যোগ দিচ্ছে এবং এসবকে আরো সুসংগঠিত করছে। তাই এই 5 লাখ মানুষ হলো আসলে বেলুচদের সেই জনসমর্থন যা পাকিস্তান পুরোপুরি হারিয়ে ফেলেছে। একদম 1971 সালের মতনই পরিস্থিতি। আমি আপনার কাছে আরেকটি বিষয়ে আসব, অর্থনীতি। সোনা, তামা, গ্যাস সব নাকি বালুচদের দখলে চলে গেছে। পাকিস্তানের অর্থনীতি তো এখন তাহলে আইসিইউতে। এরপর কি হবে? পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন হলো বেলুচিস্তান, এটা স্বীকার করতেই হবে। পাকিস্তানের সুই গ্যাস ফিল্ড থেকে পুরো পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের গ্যাস যায়। রেকর্ডিক এর মতো পৃথিবীতে সোনা ও তামার অন্যতম বড় খনি এই বেলুচিস্তানে অবস্থিত। এখন বিদ্রোহীরা দাবি করছে 150টির বেশি গ্যাস ফিল্ড এবং 1200 কয়লার খনি তাদের দখলে। যদি এই সাপ্লাই চেইন সত্যি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে শীতকালে পাকিস্তানের অর্ধেক শহর অন্ধকারে ডুবে যাবে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। পাকিস্তান এমনিতে IMF এর লোনের উপর টিকে আছে। এই সম্পদ যদি হাতছাড়া হয়, তবে তাদের অর্থনীতির তাসের ঘরের মতো ধসে পড়বে। এটা কোনোভাবে আর টিকে রাখা সম্ভব হয়তো হবে না। ধন্যবাদ দাদা, আশা করি আমাদের দর্শক বিষয়টি বুঝতে পেরেছে। আমি এই স্টেটমেন্টের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম। তারা শুধু দখলের কথা বলছে না, তারা রীতিমতন একটা স্বাধীন রাষ্ট্রের কাঠামো তৈরি করে ফেলেছে। নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত, এমনকি বালুচ ফালুস নামে একটা নতুন কারেন্সি। এটা আসলে পাকিস্তানকে কতটা চাপে ফেলবে? হ্যাঁ, এবং এটাই সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তারা কোয়েটাকে রাজধানী করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে কাজ শুরু করেছে, এর সবচেয়ে মারাত্মক দিকটা কি জানেন?
পাকিস্তানের পুলিশ বা প্রশাসনের যেসব বেলুচ অফিসার চাকরি করতেন তারা এখন দলে দলে ইস্তফা দিয়ে এই স্বাধীনতাকামী সরকারের সাথে যুক্ত হচ্ছে। একটু খেয়াল করুন, ইতিহাসের দিকে গেলে আমরা দেখতে পাবো 1971 সালে ঠিক যেভাবে বাঙালি অফিসাররা পাকিস্তান ত্যাগ করে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, আজ বেলুচিস্তানের ঠিক সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ভেতর থেকে পাকিস্তানের রাষ্ট্র কাঠামো একেবারে ভেঙে পড়ছে। আচ্ছা, একটু আন্তর্জাতিক কূটনীতির কথায় আসি। তারা সরাসরি ভারতের কাছে আবেদন করেছে দিল্লিতে একটি বেলুচ দূতাবাস খোলার জন্য। ভারত কি এই ডাকে সাড়া দেবে? এর ভূ রাজনৈতিক প্রভাব কি হতে পারে? এটা একটা মাস্টার স্ট্রোক। বেলুচরা জানে যে এই অঞ্চলে পাকিস্তানের সবচেয়ে বড় কাউন্টার ফোর্স হলো ভারত। মোদীর সরকার এর আগে 2014 সালে লালবাগ কেল্লা থেকে বেলুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের কথা তুলেছিল। এখন বেলুচরা যদি দিল্লিতে অফিস খোলার সুযোগ পায় তবে তা পাকিস্তানের জন্য চরম অপমানের হবে। শুধু ভারত না, আরেকটু খেয়াল করুন, এখানে চীনের বিশাল স্বার্থ জড়িয়ে আছে। চীনের $1 বিলিয়ন সিপেক প্রজেক্ট এখন এই বেলুচিস্তানের গদর পোর্টের উপর দাঁড়িয়ে আছে। বেলুচ লিবারেশন আর্মি যে সুইসাইড স্কোয়াড আছে, যাকে মজিদ গ্রেড বলা হয়, তারা কিন্তু গত কয়েক বছরে চীনা ইঞ্জিনিয়ারদের উপর একের পর এক মারাত্মক হামলা চালিয়েছে। ফলে চীনও এখন পাকিস্তানে ইনভেস্ট করতে বেশ ভয় পাচ্ছে। ধন্যবাদ দাদা। আমরা খেয়াল করছি শুধু বালুচিস্তান নয়, সাম্প্রতিক সময় পাকিস্তান তার অন্য আরও 4টে ফ্রন্টে, বালুচ সহ আরও 3টে ফ্রন্টে তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করছে। এর মধ্যে আমরা যদি দেখি, খাইবর পাখতুন অঞ্চলে টিটিপির সাথে তাদের রেগুলার দ্বন্দ্ব চলছে, এমনকি পিওতেও বিদ্রোহ দেখা যাচ্ছে। আবার অন্যদিকে আফগানিস্তানের সাথে, তাদের প্রতিবেশী আফগানিস্তানের তাদের সম্পর্ক সাম্প্রতিক সময় খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। এই 4টি আলাদা ফ্রন্টে একযোগে আগুন জ্বলছে। এটা পাকিস্তানের আর্মির কতটা চাপে ফেলবে? অসাধারণ একটা পয়েন্টের কথা ধরেছেন। সামরিক ভাষায় পাকিস্তান এখন একটা বহুমুখী সংকটের শিকার। পাকিস্তান সবসময় ভারতের সাথে 2 ফ্রন্টে যুদ্ধের স্বপ্ন দেখত, কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের দেশে আক্ষরিক অর্থেই 4 ফ্রন্টের যুদ্ধে ফেসে গেছে। প্রথমত আফগানিস্তানের কথায় আসি। এটাকে ভূরাজনৈতিক ভাষায় বলে ফ্র্যাঙ্কেনস্টাইন ইফেক্ট, অর্থাৎ নিজের তৈরি করা দানব যখন নিজেকেই গিলতে আসে। পাকিস্তান ভেবেছিল আফগানিস্তানে তালিবানি ক্ষমতা এলে তাদের কৌশলগত সুবিধা হবে, কিন্তু এখন আফগান তালিবান পাকিস্তানের সীমানা বা ড্রয়েন লাইনকে সরাসরি অস্বীকার করছে এবং টিটিপিকে প্রকাশ্যে আশ্রয় দিচ্ছে। পরিস্থিতি এতই খারাপ যে পাকিস্তানে আফগানিস্তানের ভেতরে এয়ার স্ট্রাইক করছে, আর তার জবাবে তালিবানও ভারী কামান নিয়ে পাক সীমান্তে সরাসরি হামলা চালাচ্ছে। আবার দ্বিতীয়ত পিওকের অবস্থা আরো নাজুক। সেখানে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। তারা পাকিস্তানের সরকারকে বিদ্যুৎ বিল ও ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছে। পিওকের মানুষ প্রকাশ্যে বলছে, আমাদের অধিকার দিলে আমরা বর্ডার বা এলওসি ভেঙে ভারতের দিকে চলে যাব। এর ফলে পাক আর্মি এখন আক্ষরিক অর্থেই চতুর্দিক থেকে স্যান্ডউইচ হয়ে গেছে। যখন পশ্চিম বর্ডারে আফগান তালিবানি আর টিটিপি হামলা করে তখন পাক আর্মি সেখানে ছোটে। যখন পূর্বে পিওকেতে লাখ লাখ মানুষ মুজফফরাবাদ ঘেরাও করে তখন তাদের থামাতে সেখানে রেঞ্জার্স পাঠাতে হয়। আর এই সুযোগ দক্ষিণে ফাঁকা ময়দান পেয়ে যায় বেলুচরা। এই বহুমুখী চাপে পাকিস্তানের সেনা এবং রিসোর্স এতটাই ভাগ হয়ে গেছে যে তারা কোনো ফ্রন্টে আর জেতার অবস্থায় নেই। তার মানে পাকিস্তান আক্ষরিক অর্থে ভিতর থেকে এবং বাইরে থেকে ভেঙে পড়েছে। কিন্তু আমার শেষ প্রশ্ন হলো, এত কিছু ঘটে যাচ্ছে, একটা পুরো দেশের 85% এলাকা হাতছাড়ার দাবি উঠছে, পিওতে লাখ লাখ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আফগান বর্ডারে গোলাগুলি চলছে, অথচ পাকিস্তানের মূলধারার গণমাধ্যম এসব নিয়ে কোনো আলোচনাই নেই। জেনারেল আসিফ মনির কি পুরো ব্যাপারটা দেশের মানুষের কাছ থেকে লুকাচ্ছে? একদম তাই। জেনারেল আসিফ মনির এখন বেলুচিস্তান থেকে শুরু করে পিওকে পর্যন্ত পুরো এলাকার তথ্য অবরোধ করে রেখেছেন। পাকিস্তানের আইএসপিআর থেকে বড় করা নির্দেশ দেওয়া হয়েছে যাতে বেলুচিস্তান, পিওকে বা আফগান বর্ডারে আসল চিত্র কোনোভাবে টিভিতে না দেখানো হয়। পিওকেতে যখন রেঞ্জার্সরা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল তখন তারা পুরো মুজফফরাবাদ এবং গিলগিট বাল্টিস্তান ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে যেন এই খবর কোনোভাবেই ছড়াতে না পারে। সেজন্য এক্স বা টুইটার পুরোপুরি ব্যান করে রেখেছে। কিন্তু সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। মিরিয়ার বেলুচের মতো নেতারা এবং পিওকের অধিকার কর্মীরা
এখন সরাসরি বিদেশি মিডিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করে যাচ্ছে। ফলে পাকিস্তানের এই লুকোচুরি খেলা এখন বিশ্বের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। ধন্যবাদ দাদা, অনেক সুন্দরভাবে আমাদের দর্শকদের আপনি বুঝিয়েছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন আমরা কি খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রের স্বাধীন বালুচিস্তান দেখতে পাবো? ভারতের কি উচিত দিল্লিতে তাদের দূতাবাস খোলার অনুমতি দেওয়া? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এ ধরনের সহজ ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।